মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি স্টে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জনাব ইশরাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টে প্রেস করেছেন যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়েরের 30 দিনের মধ্যে অর্থাৎ ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যেই মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার 30 দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই। আপনারা জানেন যে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন ছিল। সেখানে জনাব ইশরাক হোসেন একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয় তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজেই সেখানে উপস্থিত না হয়ে। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে। আর ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনে তাদের কমিশন হয়েছে বলে অন রেকর্ডে দেখা যাচ্ছে, কিন্তু আদৌ সেটি কমিশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা এবং ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়ও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরিকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই, অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে, সেই জায়গাটি রিট পিটিশন চ্যালেঞ্জ করেছে। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যত ধরনের নির্বাচিত সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়ররা আছে তাদেরকে অপসারণের জন্য আইনে সংশোধনী আনা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি 17ই আগস্ট নতুন আইনের সংশোধনী পাশ হয় এবং 19শে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয়। অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলার আর কোনো মেরিট থাকে না, এই মামলাটি ইনফ্রাকচুয়াস হয়। সেটি বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ মহামান্য আদালতকে বলেছেন যে কোর্ট বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউ টাইম বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করছেন। এছাড়াও আর একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও মহামান্য আদালতের কাছে উপস্থাপন করে।